আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন ভালো আছো? এখন সবাইকে একটু করে আনমিউট করে দিচ্ছি। ম্যাডামের কথা শোনো। তোমরা আপাতত কথা না বললেও চলবে। তোমরা আমার কথা শোনো, আমি কি বলছি। ঠিক আছে? তো সবাই একটু সাইলেন্ট থাকলে আমাদের আসলে কথা বলতে সুবিধা হয়। না হলে যেহেতু জুম ক্লাস, বারবার সাউন্ডটা ইকো হতে শুরু করে। তো আমরা লাস্ট ক্লাসে আমাদের মধ্যে কথোপকথন হয়েছে, যেটা নিয়ে আমরা কনভার্স করেছি। সেখানে মূল বিষয় ছিল আমাদের কিছু প্রবলেম জানতে চেয়েছি, তোমাদের পরিচয় জানতে চেয়েছি। কিন্তু কি বলবো, অকেশনালি হয়তো বা আমরা পড়া শুরু করতে পারিনি। আমরা ইউনিট 6 এর লেসন 5 এর একটা লেসন 4 মেবি একটা কবিতা পড়ছিলাম। সেটা হলো হোয়াই ডাজ আ বয় হেট স্কুল। একটা শিশু কেন স্কুল হেট করে, এটার উপর আমরা পড়ছিলাম। তার মধ্যে একটু করে বলে রাখি, তোমরা এর মধ্যে হয়তো রুটিন পেয়েছো। আগামী 13 তারিখ থেকে তোমাদের কি হবে, এক্সাম শুরু হতে যাচ্ছে, তাই না? 13 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে। তো এই 13 তারিখ থেকে যে তোমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে, সেখানে আমাদের একটা আমরা সম্পূর্ণ প্রথম পত্রের উপর পরীক্ষা নিব। তো এই প্রথম পত্রের উপর যে তোমরা পরীক্ষা দিবা, ফার্স্ট পেপারের উপর তোমরা যে এক্সাম দিবা, তো আমাদের যে সিলেবাস টিচাররা আমরা প্রোভাইড করেছি, সেখানে একটু হোয়াটসঅ্যাপে ইনবক্সে কি কয়েকজন স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, কলেজ থেকে যে সিলেবাস তোমরা পেয়েছো এবং আমরা যে সিলেবাস তোমাদেরকে দিয়েছি, দুটোর মধ্যে তোমাদের একটা কনফিউশন অ্যারাইজ করেছে। যারা এটাকে অ্যানালাইজ করেছো তারা বলতে পারবে, আর যারা অ্যানালাইজ করেনি তারা কিন্তু বলতে পারবে না। যারা দেখেছে যে হ্যাঁ, আমার কলেজ থেকে যে সিলেবাস দিয়েছে সে সিলেবাসে ইংলিশের প্রশ্ন, ইংলিশের সিলেবাস, এবং আমাকে যখন অনলাইন পেজে টিচাররা যেটা সিলেবাস দিয়েছে সেটার সাথে একটু ডিফারেন্স রয়েছে, এটা যারা দুটা কম্পেয়ার করেছো তারা বলতে পারবে। তো যারা কম্পেয়ার করেছে তাদেরকে ধন্যবাদ। তারা কম্পেয়ার করেছে, করে বের করেছে যে দুটো সিলেবাসের মধ্যে পার্থক্য আছে। তো আমি তো কয়েকজনকে পেয়েছি যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কেউ কি দেখেছো ডিফারেন্সটা? অনেস্টলি স্পিক করবে। কেউ? সবাই চুপ করে আছে। তাহলে যে আমাকে প্রশ্ন করেছে সে কে? হুই সি? টিচার আমি। কে? মোসাম্মদ নুসরাত ফারহা। আচ্ছা, তোমার রোল নাম্বারটা বলো। নুসরাত ফারহা। ফারহা। আচ্ছা, রোল নাম্বারটা বলো। টিচার 241। হ্যাঁ, 241। না নুসরাত ফারহা, হ্যাঁ 241 না, আরো আছে, আরো দুজন আছে। সে দুজনকে আমি জানি না। আমার রোল নাম্বার দেখলে হয়তো বা, রোল নাম্বার না, নাম দেখলে হয়তো বা আমার এখন মনে হবে বা বের করতে পারবো। তো যাই হোক, নুসরাত ফারহাত ও প্রশ্ন করেছে যে নুসরাত ফারহা শুধু প্রশ্ন করে নাই, পেঁচাতে ছিল ব্যাপারটা, বুঝতে ছিলই না যে ম্যাম কি আপনার করবে। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। হুম। মাঝে মাঝে কথা না শুনলে কি হয়? কোনো ক্ষতি হয়? লস হচ্ছে? কোনো লস হয় না তো। আচ্ছা, তো যাই হোক, তো নুসরাত ফারহা, তুমি প্রশ্ন করেছো যখন, তোমরা যারা করনি তারা হচ্ছে বেশি বিদ্বান, তারা বুঝে গেছে। আর যে প্রশ্ন করেছে সে একটু কম বিদ্বান, এমন ব্যাপারটা হয়ে গেছে। আসলে তা না, সে কম্পেয়ার করছে, সে সচেতন, তোমরা সচেতন না। তোমার যেটা হচ্ছে যে দাদা বলছে বরাবর যেতে, বরাবর যাওয়া শুরু করেছো, আগে পিছে কি আছে সেটা একটু দেখছো না। হালকা বেকুব শ্রেণীর ব্যাপার স্যাপার হয়েছে আর কি। তো তোমাদের যে সিলেবাসটা, আগে যে সিলেবাস তোমরা যেটা পেয়েছো, এটা আসলে মডিফাইড সিলেবাস না। তখন আমাদের শুধুমাত্র প্রথম পত্রের উপর পরীক্ষা হতো এবং সাথে সেকেন্ড পেপারের মাত্র 2টা আইটেম থাকতো। সেটা ছিল ন্যারেশন এবং ট্রান্সফরমেশন। এই জন্য তোমাদের যেই হার্ড কপি পেয়েছো সিলেবাসের, সেটা হচ্ছে ওই সিলেবাসের প্যাটার্ন অনুসারে। আমাকে বুঝতে পারছো? জি ম্যাম। আর আমরা এখন যে সিলেবাসটা দিয়েছি সেটা হলো তোমাদের ফার্স্ট পেপারও হবে এবং সেকেন্ড পেপারও হবে, এই চিন্তাধারা নিয়ে এই সিলেবাসটা প্রোভাইড করেছি। অর্থাৎ 100 মার্কসের ফার্স্ট পেপার নিব, 100 মার্কসের সেকেন্ড পেপার নিব। আমার মেয়েরা কি এখন বুঝতে পেরেছে? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমরা তোমাদের সেকেন্ড পেপার নিতে পারছি না, তারপরও ওই সিলেবাসটাই আমাদেরকে রাখতে হবে। সেটা হলো ইউনিট 1 থেকে 9 এটা থাকবে, সেকেন্ড পেপার হবে না। এই ইউনিট 1 থেকে 9 এ আমাদের যে বোর্ড কোশ্চেনের প্যাটার্ন রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো হয় নরমালি,
সেই প্রশ্নগুলোর উপরে আমরা টার্মিনাল এক্সামে অ্যাটেন্ড করব। বাট ইন ফিউচার যখন আমরা ফিনাল এক্সাম দিব তখন সম্পূর্ণ 100 মার্কসের ফার্স্ট পেপার হবে, 100 মার্কসের সেকেন্ড পেপার হবে। এই নিয়ে তোমাদের কি কোনো কোশ্চেন আছে? না, teacher। ক্লিয়ার হয়েছে এবার? জি টিচার। আচ্ছা, জি ম্যাম হ্যাঁ, একদম যখন ক্লাস নেওয়া শুরু করেছিলাম, ক্লাস নেওয়া শুরুর একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু আমি যখন একটা ক্লাস নিয়েছি সেখানে আমি তোমাদেরকে ল্যাপটপের মাধ্যমে কোশ্চেন প্যাটার্নটা দেখিয়েছিলাম, কি কি কোশ্চেন আনসার করতে হবে। যারা একদম প্রাইমারি লেভেল থেকে অনলাইন পেজে সংযুক্ত আছো তারা বলতে পারবা ম্যাডাম একদম ধারাবাহিকভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বাকি সবগুলো বিষয় আমি কিন্তু আলাদা আলাদা ভাবে দেখিয়েছি। আমাদের উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জমেন্ট, গ্রাফ, অ্যাপ্লিকেশন, সরি নট অ্যাপ্লিকেশন, লেটার, ইমেইল, তারপরে হচ্ছে আমাদের স্টোরি, এরপরে এদিক থেকে হবে ফ্লো চার্ট, সামারি, এবং আরেকটা হলো আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার। ওকে, এই বিষয়গুলো আমাদেরকে আনসার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে আরেকটা কনফিউশন সেটা হলো আজকে যেগুলো বলে ফেলবো আমাকে কাইন্ডলি আর ইনবক্স করবে না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের যে প্রবলেমগুলো থাকে এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বলো যে কোনো কিছুতে সবার আগে ডিসকাস করার চেষ্টা করি, যাতে করে তোমাদের কোনো কোশ্চেন আর না থাকে, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি। কারণ আমি জানি তোমাদের যে প্রশ্ন মাথায় আসবে সেটা আগে আমার মাথায় আসে যে হ্যাঁ এটা নিয়ে ওরা আমাকে কোশ্চেন করতে পারে। যেমন শর্ট সিলেবাস নিয়ে একটা প্রশ্ন করেছে একজন, শর্ট সিলেবাসটা only for the students, only for the examinee of the 2021, যারা তোমাদের আগের ইয়ারের সেকেন্ড ইয়ারের তাদের, ডোন্ট বি কনফিউজড। তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্ন বলো, সিলেবাস বলো, কোনো দিক দিয়ে তাদের কোনো মিলবে না। কথা বোঝা গেল? আচ্ছা ইয়েস মেয়েরা ম্যাম একটা কথা বলো, আমার চেহারা কি বোঝা যাচ্ছে? আমি তো সেই বাগান বাড়িতে বসে আছি, আমার চেহারা কি বোঝা যাচ্ছে? হঠাৎ কান দেখা জি দিলেন। ম্যাম জি ম্যাম। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমার চেহারা বোঝা যাওয়া খুব জরুরি ভাবতেছি আমি, একটু করে ওয়েট করো। না আমি ইয়ারফোনটা লাগাইছি। দেখো তো আগের তুলনায় একটু ক্লিয়ার হয়েছে কিনা? জি ম্যাম আচ্ছা ক্লিয়ার না হলো কিছু করার নাই, আমার চেহারা এত খারাপ না, বুঝে নাও। দেখো এটলি ম্যাডাম, তো যাই হোক, তো যেটা বলছিলাম, হ্যাঁ দেখো, তো আমরা এই আমাদের কোশ্চেন সম্পর্কিত বিষয় কমপ্লিট হয়েছে। এখন ব্যাপার হলো আজকে তো আমি পোয়েম পড়াবো, কারণ গত ক্লাসে আমি একটু করে শুরু করেছি। তো পোয়েম যে পড়াবো, পোয়েমে আমাদের এই পুরো টেক্সটে আমার কাছে যে টেক্সট আছে টেক্সটের ছবি দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু সমস্যা হচ্ছে, এটা আবার ইয়ে করতে হয় তো, এটা আমার এই যে আমার তোমাদের হাতেও হবে যে টেক্সট বইটা থাকে তোমাদের, সেই টেক্সট বইটার মধ্যে আমাদের প্রায় 13 কি 14 ইয়ে আছে, পোয়েম আছে। তো এই পোয়েমগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই 13টা বা 14টা পোয়েম আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা এই পোয়েমগুলো থেকে আমাদের সামারি আসে, এই পোয়েমগুলো থেকে আমাদের থিম আসে, পোয়েমগুলো থেকে কি আসে, সামারি এবং থিম আসে। ওকে, সামারি আর থিম হ্যাঁ, আমরা এই 13টা পোয়েম খুব ভালো করে পড়ি, একটা ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো, সেটা হলো আমাদের যেই সামারি হোক আর পোয়েম হোক যদি টেক্সচুয়াল আসে তাহলে আমরা খুব ভালোভাবে আমরা সেটা লিখতে পারবো, কারণ সামারিতে 10 মার্কস, থিমে হচ্ছে 8 মার্কস। খেয়াল করবে থিমের পোয়েমগুলোর আকার খুব একটা বড় হয় না, ছোট হয়, কেননা থিম লেখার সময়ও আমাদেরকে একটু ছোট করেই লিখতে হয়, জাস্ট মেইন আইডিয়াটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হয় থিমের ক্ষেত্রে। আর সামারির আকারটা হয় থিমের চেয়ে একটু বড়। অনেকের প্রশ্ন থাকে থিম এবং সামারির মধ্যে পার্থক্যটা কি। যদি মনে করি পোয়েম থেকে আমাকে সামারি লিখতে বলে, আবার পোয়েম থেকে যদি আমাকে থিম লিখতে বলে, তাহলে একটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ করতেই পারে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সামারি অ্যান্ড থিম, এটা আসতেই পারে আমাদের। আমাকে তো ম্যাডাম বলা হচ্ছে আমি সামারি থেকেই পোয়েম থেকেই সামারি লিখবো, আবার পোয়েম থেকে আমাকে থিম লিখতে বলছেন, তাহলে আমি
দুটার মধ্যে আমি ডিফারেন্সিয়েট কিভাবে করব, এই ধরনের কোনো ব্যাপার তোমাদের মধ্যে অ্যারাইজ করে কিনা? কখনো কি চিন্তা করে দেখেছো দুটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি? জি ম্যাম, the answer. ম্যাম সামারির মধ্যে আমাদেরকে ওই যে এক পেজ থেকে একটু বেশি লিখতে হয়, বা 5 লাইন বা 6 লাইন এরকম লিখতে হয়। আর ওই যে থিমের মধ্যে হয়তো ওইখান থেকে একটু কম লিখতে হয়, মানে শুধু মূল লাইনটা অনেকে প্রেজেন্ট করলে হয়ে যাচ্ছে এই এটা কে বলেছো? রোল নাম্বারটা বলো তো। বিষয়টা। মানে ম্যাম তোমার আফসানা, আমাদের সামারির মধ্যে আফসানা তাসনিম, তুমি একটু ম্যাম। চেহারা দেখাও না বাবা, তোমাকে তো দেখতে ইচ্ছে করে। তো যারা যারা কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই তারা একটু অনলাইন থেকেও দেখতে ভালো লাগে, অন্তত পক্ষে বোঝা যায় যে হ্যাঁ এদেরকে পড়াচ্ছে, এরা মানুষ জাতি, বোঝা যায়, এটা এই হচ্ছে বিষয়। তো আমরা পোয়েমের ব্যাপার যেটা বলছিলাম, তো থিম না, যে একটা কথা বললো যে ম্যাডাম সামারি লেখার সময় 1 পেজ থেকে আমরা এক পেজ লিখতে হতে পারে না, আমি এখানে একটু করে অবজেকশন দিচ্ছি, এই ধরনের কোনো বাধ্যবাধকতা সামারির ক্ষেত্রে নেই। তবে তুমি একটা কথা বলেছো, সেটা হলো ম্যাডাম 4-5 লাইন তোমার কথার মধ্যে বৈষম্য ছিল। এক হলো তুমি একবার বলেছো 1 পেজ, দেন বলেছো 4 or 5 লাইনস, আর থিমের ক্ষেত্রে বলেছো অনলি সিঙ্গেল লাইন। তিনটাতেই সমস্যা আছে। এই নিয়েও কিন্তু ভিডিও আপলোড করেছি, থিম নিয়ে এবং সামারি পার্থক্য নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, তার মানে হচ্ছে তোমরা দেখোনি। সামারি আমরা জানি কোনো একটা গল্প বা কবিতাকে সামারাইজ করা, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, মূল বিষয়টাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, বাংলায় বুঝে নাও, ঠিক আছে? টু রিপ্রেজেন্ট দ্য মেইন আইডিয়া, টু রিপ্রেজেন্ট দ্য মেইন আইডিয়া অফ এনি প্যাসেজ অর পোয়েম ইন আ শর্ট ফর্ম। কথা বুঝে গেছে? জি টিচার। ক্লিয়ার করে বুঝতে পেরেছো বিষয়টা? Yes, ma'am. কোনো একটা প্যাসেজ অথবা কোনো একটা কবিতার মূল বিষয়কে যখন আমরা সংক্ষিপ্তভাবে মূল বিষয়টাকে সংক্ষিপ্তভাবে রিপ্রেজেন্ট করব বা প্রেজেন্ট করব, তখন আমরা তাকে বলতে পারি সামারি। একইভাবে আমরা প্যাসেজ থেকেও লিখতে পারি, পোয়েম থেকেও লিখতে পারি। একটা কবিতা যেমন দেখো লাভ এন্ড ফ্রেন্ডশিপ কবিতাটা, লাভ এন্ড ফ্রেন্ডশিপ কবিতায় যখন আমাকে সামারি লিখতে বলবে, আমি পুরো কবিতাটা বুঝে দেখলাম যে এই কবিতায় কবি লাভ এবং ফ্রেন্ডশিপের মধ্যে একটা মানে কি বলবো তুলনামূলক কথা বলেছেন, যে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের বন্ধুত্ব বলে কিছু নেই, তাই না? এই মূল বিষয়টাকে উনি কিন্তু জি ব্যাখ্যা ম্যাম। করেছেন, মূল বিষয়টাকে উনি ব্যাখ্যা করেছেন। তাহলে আমার থিমটা হচ্ছে, শেক্সপিয়ারের কবিতার থিম হচ্ছে পৃথিবীতে অথেন্টিক লাভ এন্ড ফ্রেন্ডশিপ বলে কিছু নেই, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেক। কথা কি বুঝতে পেরেছো? উনি বলেছেন বন্ধুত্ব মানে হচ্ছে ছলনা, আর ভালোবাসা মানে হচ্ছে চূড়ান্ত পাগলামি। এটা হচ্ছে আমার থিম। আর আমি যখন একে সামারি করব তখন আমি লিখব কবিতাটা হচ্ছে এই পুরো সামারি কবিতাটা শেক্সপিয়ারের একটা কবিতা, এখানে লাভ এন্ড ফ্রেন্ডশিপ নামক কবিতা থেকে কবিতায় কবি এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। উনি এই থিমটাকে আগে লিখব, থিম লেখার পর এই থিমটাকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টিং লাইন লিখব আমি। এটাকে যিনি ব্যাখ্যা করেছেন, এই জিনিসটা যিনি বলেছেন তা ব্যাখ্যা করে বুঝিয়েছেন না, ওই বুঝানোটাকে আমি সাপোর্টিং কিছু লাইন লিখবো বোঝানোর জন্য, সেটা হলো সামারি, সেটা হলো সামারি। আর থিমটা হলো যেটা উনি বলেছেন, যে বিষয়টাকে উনি হাইলাইট করেছেন, অনলি দ্যাট। ক্লিয়ার? Yes, ma'am. ফুললি ক্লিয়ার? এনি কনফিউশন? No, ma'am. টুম্পা, No. দীপা দেব, টুম্পা, কোনো প্রশ্ন আছে? একদম ক্লিয়ার হয়েছে Yes, ma'am. সবার? কারো কোনো কোশ্চেন নেই? সবাই বুঝে ফেলেছো? Yes, ma'am. তাহলে বুঝতে হবে ma'am. আমার বোঝানোর ক্ষমতা মারাত্মক, আমি নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি। বোঝানোর পর একটা মেয়েও প্রশ্ন করছো না, এটা কি ভয়ঙ্কর কথা। উপমা হায়দার, তোমার কোনো প্রশ্ন আছে রে বাবা? না ম্যাম, বুঝছি। ক্লিয়ার? তার মানে আমি আশা করতে পারি সামনের পরীক্ষায় খুব ভালো নাম্বার গেদার করতে পারবে সবাই। আচ্ছা, আমি এখানে একজন সেকেন্ড ইয়ার কে দেখতে পাচ্ছি, রুমি শর্মা, 9টায় ফার্স্ট ইয়ারের ক্লাস। তারপর তুমি ক্লাসে আছো, আমার কোনো অবজেকশন নেই, দৌড়ানোর দরকার নেই বাবা, থাকো থাকো। বাট এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্লাস, সেকেন্ড ইয়ারের ক্লাস 10টা 20-এ। তোমারও যদি কোনো কনফিউশন থাকে ইউ ক্যান ক্লিয়ার ইউরসেলফ, এটা কোনো প্রবলেম নেই। তবে
9টা আমি বুঝতে পারি না আমার ক্লাসে প্রতিদিন 9টায় সেকেন্ড ইয়ার মেয়েরা কেন ঢুকে এত ভালোবাসা কেন তোমাদের ক্লাস 10টা 20-এ হ্যাঁ 10টা 20-এ ওকে এবার চলো আমি মূল টপিকে চলে যাই আমাদের যে মূল টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের কোনটা আমরা গত ক্লাসে একটা কবিতা পড়ছিলাম শুরু করেছিলাম তাই না চলো আমরা সে কবিতায় চলে যাই আমি এখানে আচ্ছা এখন আমাকে বলো আমি যদি স্ক্রিন শেয়ার স্ক্রিন করি তাহলে কিন্তু তোমরা আমাকে দেখবে না আর যদি আমি শেয়ার স্ক্রিন না করি তোমরা যদি বই খোলো তাহলে আমার কথা শুনে পড়তে পারবে এখন কি জাতি আমাকে দেখতে চায় আমরা বই খুলছি নাকি শেয়ার স্ক্রিনে ম্যাম বই খুলছি বই খুলছি ম্যাম হ্যাঁ যদি আমি শেয়ার স্ক্রিন করি তাহলে তো কিন্তু আমার পেজ শো করবে না আমি শেয়ার স্ক্রিনে যেতে পারি তখন আমাকে তোমরা দেখবে না আর যদি আমাকে ভালোবেসে দেখতে চাও তাহলে আমরা বই খুলে পড়তে হবে কোনটা করব বই খুলে পড়তেছি ম্যাডাম মামা কি সুইট Ma'am, মেয়ে বই খুলে দেখেছো পড়তেছি। কত লক্ষ্মী তোমরা একটা লাল কলম নাও সবাই হাতে কিছু ওয়ার্ড মিনিং বলবো আন্ডারলাইন করে ফেলবে কেমন টিচার কোন ইউনিট কোন ইংলিশ ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ ইংলিশ বলো কোন ইউনিট কোন ইউনিট আমি ভাবছি যে আমেরিকান ইংলিশ নাকি ব্রিটিশ ইংলিশ আচ্ছা আমরা এখন পড়ব ইউনিট 6 এ লেসন 3 ইউনিট 6 লেসন 3 অ্যাডোলেসেন্স তোমাদের কি ইউনিট 6 তোমাদের নতুন বইতে ম্যাম এখানের মধ্যে তো আসতেছে ম্যাম অ্যাডোলেসেন্স এর মধ্যে হোয়াইট চাইল্ড হেড স্কুল এটাই হ্যাঁ আপনি লাস্ট ক্লাসে ছিলেন না আমি এটাই পড়াচ্ছিলাম ম্যাম ছিলাম আচ্ছা ভুলে আচ্ছা গেছিলাম আচ্ছা বাবা ভুলে যাওয়া ভালো সবকিছু মনে রাখবে কেন ছোট মানুষ যত ভুলে যাবে ততই ভালো তাহলে চলো আমরা সেটাতে চলে যাই একটু করে ফ্ল্যাশব্যাক হবে জি বাংলার মতো গত পর্বে কি ঘটেছে আমরা এখন এই পর্বে এসে দেখে ফেলবো ঠিক আছে হ্যাঁ ম্যাডামও বই নিলাম ভালোই লাগে পরে আগের পর্বে কি কি ঘটেছে এমন ভাবে দেখায় যে আর আগের পর্ব দেখতে হয় না ঠিক সেভাবে ম্যাডামও প্রেজেন্ট করব যারা ক্লাসে অনুপস্থিত ছিলে তারা বুঝে যাবে যে লাস্ট ক্লাসে কি বলেছি তো আমরা আচ্ছা Why does a child hate school? কেন একটা শিশু স্কুল অপছন্দ করে এটা আসলে রবীন্দ্রনাথের আমি গত ক্লাসে বলেছি অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি নামক একটা প্রবন্ধ থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে সেখানে রবীন্দ্রনাথ তার নিজস্ব পার্সোনাল একটা ভিউ প্রকাশ করেছেন যে একটা বাচ্চার স্কুল অপছন্দ করার পেছনে কি কি কারণ থাকতে পারে কেন সে স্কুল অপছন্দ করে এবং একটা স্কুলের পরিবেশ কেমন হতে পারে কতটা কমফোর্টেবল হতে পারে যাতে করে একটা বাচ্চা সেখানে কমফোর্ট ফিল করবে টিচারদেরকে বন্ধু ভাববে এই বিষয়টা তুলে আনা হয়েছে এখন মূলত যে অংশটুকু কবিতার আগে দেয়া হয়েছে এই অংশটুকু থেকে মূলত আমাদের উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ আসে আমার কথা বোঝা গেল ইয়েস ম্যাম হ্যাঁ এটা থেকে আমাদের সামারি কথা না আমাদের উইথ ক্লুজ আসতে পারে উইদাউট ক্লুজ আসতে পারে এবং আরেকটা জিনিস হলো সেটা হলো ফ্লো চার্ট আসতে পারে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এবং ফ্লো চার্ট কি বললাম উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এবং ফ্লো চার্ট আসতে পারে তাহলে আমরা প্রথম অংশটুকু গত ক্লাসে যেটা পড়েছে আবার একটু করে পড়ে যাব যদি কারো কোনো ভোকাবুলারি জানতে ইচ্ছে করে ম্যাডাম বলার পরেও যদি কোনোটা থেকে যায় আমাকে একটু নক করবে ম্যাডাম আমি না এটা বুঝি না আমাকে এটা বুঝিয়ে বলেন ওকে ইয়েস ওকে ম্যাম ম্যাম বাবা প্রশ্ন তোমাদের জি, ma'am. করতে হবে ডিমান্ড তোমাদের থাকবে আমরা শুধু সাপ্লাই করব চাহিদা তোমাদের যোগান আমাদের তখন যদি আমার না থাকে সেখানে আমি সরি বলবো যে বাবা আমি এটা জানি না কিন্তু যতক্ষণ আমি জানি ততক্ষণ বুঝতে হবে যে তোমাকে প্রশ্ন করে তোমার ডিমান্ড তুমি ক্লিয়ার করে নেবে ওকে ওকে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ক্লাস একটা করতে গেলেই ঝামেলা দেখো চিলড্রেনস রাইট টু এডুকেশন অলসো ইমপ্লাই কথাটার অর্থ গত ক্লাসে বলেছি বোঝানো হয় যে দ্যাট দ্য স্কুল দে গো টু উইল হ্যাভ আ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. No harsh words. Harsh শব্দটার অর্থ হচ্ছে কঠোর বা কর্কশ কঠোর বা কর্কশ words will be spoken to them and special care will be taken of children with learning disabilities
ডিসঅ্যাবিলিটিস বলতে এখানে আসলে শিক্ষার ক্ষেত্রে মানে যারা একটু কম বোঝে, অক্ষম, লেখাপড়া আমাদের ক্লাসে মনে করো যদি 30 স্টুডেন্টস থাকে, 30 স্টুডেন্টস এর ক্যাপাবিলিটি কিন্তু সমান থাকে না। দেখা যায় সেখানে 20 জন ভালো বোঝে, 10 জন কম বোঝে, এমন হতে পারে না? Yes, ma'am. Yes, ma'am. এই তাদের কিছু ল্যাকিংস থাকে, আবার কিছু অটিস্টিক বেবিও থাকে আমাদের মধ্যে যারা আরো বেশি কম বোঝে। এরা লার্নার হিসেবে একটু ডিসঅ্যাবল, লার্নার হিসেবে ডিসঅ্যাবল। এদেরকে এইটাকে বলা হচ্ছে লার্নিং ডিসঅ্যাবিলিটি। যদি কারো থাকে শিক্ষাক্ষেত্রে একটু কম বোঝে বা দুর্বলতা যদি থাকে, সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। উনি বলছেন শিক্ষার অধিকার বলতে মূলত উনি বুঝছেন সেই শিক্ষাকেই বোঝানো হয় যে শিক্ষাটা কিরকম হবে, যে স্কুলে তারা যাবে সেটার এনভায়রনমেন্টটা হবে খুবই প্লিজেন্ট, আনন্দঘন এবং লার্নিং ফ্রেন্ডলি, অর্থাৎ শিক্ষা বান্ধব একটা পরিবেশ তারা পাবে, যেখানে সকলে যে সময়টা তারা অতিবাহিত করবে সেটা খুব এনজয়েবল টাইম হবে। অর্থাৎ লেখাপড়াটা রোবোটিক ওয়েতে তারা এনজয় করবে না, সেখানের পরিবেশটা এতটা স্পন্টেনিয়াস হবে যে যে টাইমটা তারা ওখানে পাস করবে সেই টাইমটা অনেক বেশি ফ্রেন্ডলি হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকের কাজে অংশগ্রহণ করবে। এটাকে বলা হচ্ছে লার্নিং ফ্রেন্ডলি এন্ড প্লিজেন্ট এনভায়রনমেন্ট। ক্লিয়ার? Yes, Yes, ma'am. ma'am. ওকে, এরপর দেখো টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং এন্ড সাপোর্টিভ। এটা সবাই বুঝতে পেরেছো, শিক্ষকরা হবে দয়ালু, কেয়ারিং এবং সাপোর্টিভ, এন্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড। শিক্ষক যদি রক্তচক্ষুর হয়, স্বাভাবিকভাবে স্টুডেন্ট সেখানে কি বলবো কমফোর্ট ফিল করে না, এটা আমাদের স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। শিক্ষক যদি একটু রাগান্বিত হন বা শিক্ষক যদি একটু ফ্রেন্ডলি না হন, ছেলেমেয়েরা কোশ্চেন করতে আনইজি ফিল করে এবং আলটিমেটলি তার শিক্ষার যে সময়টা সে সময়টা খুব একটা আনন্দঘন তার জন্য হয় না। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন শিক্ষক হবেন কাইন্ড, শিক্ষক হবেন ফ্রেন্ডলি, শিক্ষক হবেন সাপোর্টিভ, যাতে করে বাচ্চারা কি ফিল করবে, রিল্যাক্স ফিল করবে। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু Yes, देम। ma'am. তাদের প্রতি কোনো কর্কশ শব্দ ব্যবহার করা হবে না। শিশু বলেছে, তোমাদের কথা কিন্তু বলেনি, একটু বড় হয়েছো, তোমাদের প্রতি কর্কশ শব্দ ব্যবহার করা যাবে। আবার ভেবো না যে ম্যাডামরা করবে না, তোমাদের সাথে করা যাবে, বড় হয়েছো। And special care will be taken of children with learning disabilities। যাদের লার্নিং ডিসএবিলিটি রয়েছে তাদের প্রতি কি করবে শিক্ষকরা, একটু স্পেশাল কেয়ার নেবে। ওকে, কি নিবে? স্পেশাল কেয়ার নিবে। তোমরা একটু নিজেদেরকে কেউ আনমিউট করছো বাবা, আমাকে বারবার সবাইকে মিউট করতে হয়, একটু আনমিউট করে রাখো, এতে করে ওই যে সাউন্ডটা হয় রেকর্ড যখন করা হবে তখন রেকর্ডের সাউন্ড ভালো হবে না। যদি কেউ ক্লাস মিসও করে সে কিন্তু পরে শুনে ভালো বুঝবে না। ওকে, that unfortunately is not the general picture in our schools. The system of education in our part of the খেয়াল করো world doesn't allow children much freedom তো বুঝো না সবাই? হ্যাঁ দেখো, and classrooms look more like cages, cage মানে খাঁচা, যারা একদমই জানো না তাদের জন্য বলছি, where they are pent up for hours। এই যে আগের অংশে যে কথাটা বলেছে শিক্ষার পরিবেশটা এমন হবে এমন হবে এমন হবে, শিক্ষক এমন 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 হবে, ভালোভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু জেনারেল পিকচারটা হলো আমাদের দেশের অধিকাংশ স্কুলগুলোতে এই পিকচারটা দেখা যায় না। কোন পিকচারটা? যেটা রবীন্দ্রনাথ উপরে ব্যাখ্যা করেছেন, যে একটা শিক্ষা বান্ধব পরিবেশ যেটা উনি চেয়েছেন, আসলে বাস্তবে যেটা হয় সেটা হলো উনি বলছেন এই পরিবেশটা আসলে দেখা যায় না। ক্লিয়ার? Yes, ma'am. বরং শিক্ষকের আমাদের ক্লাসরুমটা কি হয়ে যায় ওনার ধারণা, দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম। বরং এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে যে ফ্রিডমটা তারা ডিজার্ভ করে সেই ফ্রিডমটা দেয়া হয় না। And classrooms look more like cages where they are pent up for hours। এবং ক্লাসরুমটা অনেকটা খাঁচার মতো তাদের কাছে মনে হয়, যেখানে তারা কিছু সময় ওখানে আটকে থাকে। অদ্ভুত কথা না? উনি ওনার ধারণা বাংলাদেশের উপমহাদেশে মানে ভারত উপমহাদেশ তখনকার সময়ের প্রেক্ষাপটে লেখা, আমরা পার্ট 2 হাই এডুকেশনে দেখব, স্কুলগুলোকে উনি খাঁচার সাথে তুলনা করেছেন, যেখানে বাচ্চাগুলোকে আটকে রাখা হয় নির্দিষ্ট কিছু সময়ের জন্য, যেখানে পেন্ট আপ হয়ে থাকে, কমফোর্ট ফিল করে না, রিল্যাক্স ফিল করে না, ফ্রিডমটা এনজয় করতে পারে না। আমার মেয়েরা কি আমার কথা বুঝেছে? Yes, ma'am. সবাই বুঝতে পেরেছো? বলো, কিছু বলবে?
না কেউ কোনো কোশ্চেন করবে? ম্যাডাম পেন্ট আপ মানে কি জোরপূর্বক বুঝাইছে? হ্যাঁ, জোরপূর্বক আটকে রাখা, জোরপূর্বক আটকে রাখা। ওকে মেয়েরা সবাই জয়েন করেছো? জি ম্যাম আচ্ছা ঠিক আছে। তো আসো আমরা যেটা বলছিলাম, তাহলে দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য স্কুল, যেটা বললাম আমাদেরকে মাছ ফ্রিডম দেয় না। একজন প্রশ্ন করেছে ম্যাডাম পেন্টাপটা কি? পেন্টাপ হচ্ছে, আমি বলেছি জোরপূর্বক কাউকে আটকে রাখা। রবীন্দ্রনাথ ট্যাগোর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল, রবীন্দ্রনাথ বলেছেন এটা গ্রহণযোগ্য নয়। কোনটা গ্রহণযোগ্য নয়? স্কুলগুলোতে বাচ্চাদেরকে আটকে রাখা, তাদের স্বাধীনতা খর্ব করা। রবীন্দ্রনাথের ভাষায় বাচ্চাকে কোনো একটা নির্দিষ্ট সিলেবাসের আন্ডারে আটকে রাখা যাবে না। বাচ্চা তার ক্রিয়েটিভিটি প্রকাশ করবে স্কুলে বসে, সে যেমনটা সে নিতে চায়, যেমনটা সে নিতে চায়, তাকে কোনো ফোর্স করা যাবে না। সে লেখাপড়া করবে আনন্দের সাথে। এখন আসলে ওই প্রেক্ষাপটটা বা ওই বিষয়টা বাংলাদেশের এখনকার সময় দেখা যায় অনেকগুলো স্কুলে অনেক অল্প সময়ের মধ্যে দেখা যায় কিছুটা পরিবর্তন এনেছে। সেটা হলো স্কুলগুলোতে একটু উন্মুক্ত করে রাখা হয়েছে। বাচ্চারা একটা শ্রেণীতে বলা হচ্ছে যে সে আনন্দ করতে করতে সে তার অক্ষর জ্ঞান অর্জন করবে, নানা বিষয়ে জানবে। যেমন চট্টগ্রামের একটা স্কুল আছে, সেটা ডিসি হিলের পাশে, স্কুলটার নাম ফুলকি, অনেকে এটা নাম জানো তোমরা। সেখানে বাচ্চাকে কিন্তু তার মতো করে পড়তে দেয়া হয়। এই যে কিছু রেয়ার স্কুল হয়তো রয়েছে, তবে আমাদের অনেক জানার এবং বোঝার কি বলবো ব্যারিয়ার আছে। বিদেশে একটা বাচ্চাকে একটু ম্যাচিউর হওয়ার পরে আমরা স্কুলে পাঠাই, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি দেখবে যে বাচ্চা একটু করে কথা বলতে পারে, তাকে মা ঘুম থেকে টেনে টেনে, বাচ্চা কাঁদতে থাকে, টানতে 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 তাকে স্কুলে নিয়ে যায়। অর্থাৎ ওই সময়টা বাচ্চার কিন্তু ঘুমানোর সময়। এখন টেনে যখন তাকে পড়তে বসানো হয়, তোমরা কি মনে করো সে বাচ্চা খুব এনজয়মেন্ট নিয়ে লেখাপড়াটা করবে? নো ম্যাম। না, করবে না। আবার মাঝে মাঝে দেখবে মা সাথে রিক্সায় করে বাবু যাচ্ছে, যাওয়ার পরে বাচ্চা কিছুক্ষণ পর পরই এভাবে করে ঝুরছে, এইভাবে করে রিক্সার মধ্যে পড়ে যাচ্ছে, আর মা কি করে এভাবে ধাক্কা দিয়ে সোজা হয়ে বসে আবার বসায় দেয়। এই যে ওনার সাইকোলজি আর বাচ্চার সাইকোলজি ম্যাচ করছে না। এখন ওনাকে আমি, সেই প্যারেন্টসটাকে আমি দোষ দিতে পারি না এই ক্ষেত্রে, যে আমরা এখন যে অন্ধ প্রতিযোগিতায় নেমেছি। আমি চাই আমার বাচ্চাটা বেস্ট হোক, উনি চায় ওনার বাচ্চাটা বেস্ট হোক। এই বেস্ট হওয়ার তৎপরতা যখন আমরা লিপ্ত হয়ে যাই, তখন আসলে শিশু তার স্বাধীনতাটা আস্তে আস্তে হারাতে শুরু করে। তখন তার ক্ষমতার বাইরে আমরা অনেক কিছু চাপিয়ে দেই। এই চাপানো থেকে লেখাপড়ার প্রতি তার অনীহা সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ বলছেন এই পরিবেশটা আসলে গ্রহণযোগ্য কোনো পরিবেশ হতে পারে না। সো ডিড উইলিয়াম ব্লেক, যেমনটা ভেবেছেন ইংলিশ কবি উইলিয়াম ব্লেকও এমনটা ভেবেছেন। এরপরে আমরা এখন দেখব দ্য স্কুল বয়। দেখো, ইন দ্য পোয়েম দ্য স্কুল বয় ব্লেক রাইটস অ্যাবাউট আ ইয়াং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল অর ডোর ফেস টিচার্স। ডোর ফেস মানে কি জানো? ম্যাম সামনাসামনি না না, বা মুখোমুখি। হয় না। কে পারবে ডোর ফেস অর্থ বলতে? ম্যাম ভয়ঙ্কর। ভয়ঙ্কর রাগান্বিত চেহারা টিচারদের সামনে, ভয়ঙ্কর রাগান্বিত রক্তচক্ষু, অনেক ব্যাপার হতে পারে। ভয়ঙ্কর হতে পারে, রাগান্বিত হতে পারে, অর্থাৎ এনজয়েবল ফেস না, যে টিচারকে দেখে বাচ্চার ভয় লাগবে। মানে এখন আমাকে ইন্টার লেভেলে আমার এক এক্স স্টুডেন্টস এর একটা গল্প সাথে বলে ফেলি। সে পাশ করে, সে ডাক্তারি পড়ছে চায়নাতে। তো পাশ করার পর তো ও আরেকটা টিচারের ছিল, গ্রুপ স্টুডেন্ট ছিল আর কি। তোমরা যেমন গ্রুপ স্টুডেন্ট না, গ্রুপ স্টুডেন্ট, সে ডাক্তারি পড়ছে। তো ওর একটা কথা, এখন আরেক ম্যাডামের সাথে সে যাচ্ছে, তো ম্যাডাম বলছে আজকে তোমার মিলি ম্যাডামের বাসার সামনে দিয়ে যাব, একটু ওয়েট কর, মিলি ম্যাডাম নামবে, ওকে পিক করে তারপরে যাব। তো ওই স্টুডেন্টস বলছে না, মিলি ম্যাডামের বাসার সামনে দিয়ে আমি যাব না। বলছে কেন? ওনার চোখ দেখলেই আমার ভয় লাগে। এখন ওই যে ডোর ফেসড কথাটা বুঝাতে গিয়ে বললাম, এখন চোখ দেখলেই নাকি ভয় লাগে। এখন তোমাদের কি মনে হয় আমার চোখে তেমন কিছু আছে? ম্যাম আল্লাহই জানে, সামনাসামনি দেখলে কি কমেন্ট করো, বলবো যে ম্যাডাম আসলে চোখের মধ্যে কিছু একটা আছে। তো যাই হোক, ওর কেন আমার চোখ দেখে ভয় লাগে, আমার তো খুব শুনে আমার কেমন জানি লাগলো। না, ভয় পেতে পারে, কিন্তু চোখ দেখে ভয় লাগে, আমার চোখ কিন্তু খুব মায়াবী আমার মনে হয় আর কি। বাট ওর কেন এত ভয় লাগলো, পরে আবিষ্কার করলাম কি জানো, সে নাকি ক্লাস থেকে আমি ওকে 2 বার না 3 বার বের করে দিয়েছিলাম।
যার কারণে আমার প্রতি তার একটা ক্ষোভ প্রকাশ হয়েছে আর কি। তো সে এখন ডাক্তারি পড়ছে। তো আমি বললাম যে এমনিতেই ভয় লাগে, শুধু চোখ দেখেই ভয় লাগে, আমার সামনে আসবে না, নাকি অন্য কোনো কারণ আছে? বলে কি না অন্য কোনো কারণ নাই। পরে আমি বুঝতে পারলাম সে আমার সামনে পড়তে চাচ্ছে না, কারণ সায়েন্সের ছিল। ওকে আমি ক্লাসরুম থেকে বের করে দিয়েছি 2 বার কি 3 বার। তো ওর ধারণা আমার সামনে দাঁড়ালে এখন তার ভয় লাগছিল। তো হয়তো এই স্টুডেন্টদেরও এমন একটা ব্যাপার হতে পারে। বলছে স্কুল বয় ব্ল্যাক বলেছে যে একটা ইয়াং বাচ্চার কথা বলেছে যে অসুখী উইথ হিজ স্কুল, যে তার স্কুল নিয়ে মোটেও হ্যাপি না। হোয়ার ডোর ফেস টিচার্স গিভ জয়লেস লেসন, যেখানে কিছু কি বলবো রক্তচক্ষু চেহারা শিক্ষকরা বা রাগান্বিত চেহারা শিক্ষকরা কিছু আনন্দবিহীন শিক্ষা প্রোভাইড করবে। এই শিক্ষা তার পছন্দ না। কার কার পছন্দ না? কোন শিশু? নাম শিশুদের। কোন শিশু? এখানে কোন শিশু? শিশুদের উইলিয়াম ব্ল্যাক না বাবা, না নুসরাত। উইলিয়াম ব্ল্যাক কবিতায় উনি যে বাচ্চাটার কথা স্কুল বয় বলছি, আচ্ছা স্কুল বয় মা স্কুল বয় তো স্কুল বয় বলছি, এটা হচ্ছে যে উইলিয়াম ব্লেকের কবিতায় উনি যে স্কুল বয়টার কথা বলেছেন, উনি ডেফিনিট একটা স্কুল বয়ের কথা বলেছেন। তার কাছে ইয়ং বয় ইয়াং বয় হচ্ছে স্কুল বয়ের কথা বলেছে। উইলিয়াম ব্লেকের কবিতায় একটা বাচ্চা তার অনুভূতি প্রকাশ করেছে, তার কথা বলেছে। যেখানে ও বলছে তার স্কুল সম্পর্কে সে হ্যাপি না, কারণ টিচার জয়লেস লেখাপড়া করায়। হি উড রাদার লাইক টু বি আউটডোরস এন্ড এনজয় দ্য সামার ডে। সে কি করবে, সে বাইরে যেতে পছন্দ করে এবং সামার এনজয় করতে পছন্দ করে। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ড্রাডজারি অফ স্কুল। খুব সুন্দর একটা কথা। এই যে প্লিড কথাটার মধ্যে অনেক টাচিং একটা বিষয় আছে। সে বলেছে, এখানে বলা হচ্ছে সে তার বাবা মাকে অনুনয় বিনয় করে যাতে করে তাকে স্কুলের এই শৃঙ্খল থেকে তাকে যেন মুক্ত করা হয়। রেস্কিউ কথাটার অর্থ হচ্ছে মুক্ত করা, ড্রাডজারি কথাটার অর্থ হচ্ছে শৃঙ্খল। এই শৃঙ্খল থেকে যেন তাকে মুক্ত করা হয়, এই জন্য সে রিকোয়েস্ট করেছে তার বাবা মাকে যাতে করে তাকে এখান থেকে মুক্ত করে অনুনয় বিনয় করেছে নিয়ে যাওয়া হয়। আমার মেয়েরা কি বলো? বলো, বুঝতে পেরেছো সবাই? এতটুকু যতটুকু বলেছি, যেহেতু শেয়ার স্ক্রিন আমি দিই নাই তোমাদেরকে, আমি নিজে বলছি, তোমরা শুনছো, তো আমি তোমাদের কাছে জানতে চাইছি এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে যে তোমরা বুঝতে পারোনি? না ম্যাম। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ক্লিয়ার? জি টিচার তো তোমাদেরকে কি বলছিলেন? আবার বলো সাজেদা বলো। কি বলছিলেন? শৃঙ্খল, কঠোর শৃঙ্খল, নিয়ম কানুন। আর কোনো প্রশ্ন? নো টিচার। আচ্ছা, তাহলে আমরা কবিতায় চলে যাই। তার আগে একটা কথা বলবো, তোমরা তো আমাকে বলেছো, তোমাদেরকে আবারও প্রশ্ন করছি, আমাদের কি শেয়ার স্ক্রিনের প্রয়োজন আছে কিনা? আচ্ছা নো ম্যাম আচ্ছা, যেহেতু বই সবার কাছে আছে আসলে, সেজন্য আমি কি বলবো, এই আমার মনে হয় যে আমরা বই যেহেতু সবার কাছে আছে, এখানে শেয়ার স্ক্রিন খুব একটা প্রয়োজন নেই। যদি আমাদের কোনো প্রশ্নের উত্তরের ব্যাপার থাকে তখন অবশ্যই শেয়ার স্ক্রিন লাগবে আমাদের। আপাতত প্রয়োজন আছে বলে ম্যাডামের মনে হচ্ছে না, তাই আমি চেহারা দেখে পড়াতে চাইছি। এবার আসো কবিতায় চলে আসো। দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক সম্পর্কে একটু বলি। উনি একজন আমেরিকান পোয়েট। ওনার বেশিরভাগ কবিতায় উনি বাচ্চাদেরকে নিয়ে লিখেছেন, শিশুদেরকে। উনি একজন চিত্রকর ছিলেন, একজন কবিও ছিলেন, কিন্তু তার অনেকগুলো কবিতায় উনি বাচ্চাদের সাইকোলজি নিয়ে লিখেছেন, তাদেরকে নিয়ে উনি একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি উনি একটা শিশুর আসলে মানসিক যে চাহিদা, যে ডিমান্ড, সেটাকে তুলে আনার চেষ্টা করেছেন। পড়ার ফাঁকে ফাঁকে বাচ্চাদের কিছু গল্প বলবো, সে গল্পগুলো থেকেও কিন্তু শেখার ব্যাপার আছে। দেখো এবার, I love to rise in a summer morn. Morn মানে মর্নিং, মর্ন মানে কি? মর্নিং। আমি যে ড্রাডজারি বললাম, ড্রাডজারি শৃঙ্খল বললাম, এটা অনেক ক্ষেত্রে গোলামি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খল অর্থে ব্যবহার করব। I love to rise in a summer morn when the birds sing on every tree. The distant huntsman মানে শিকারী, huntsman মানে কি? শিকারী। The distant huntsman winds his horn. হর্ন মানে কি? হুইচেল, বাঁশির আওয়াজ। And the skylark একটা পাখির নাম, skylark কথার একটা পাখি। The skylark sings with me.
স্কাইলার্ক পাখির নাম, হ্যাঁ, যেমন আমাদের দোয়েল, ময়না, টিয়া আছে না, তেমনি একটি পাখির নাম হচ্ছে কি স্কাইলার্ক। হ্যাঁ Skylark. হ্যাঁ, ও হোয়াট সুইট কোম্পানি। বাচ্চাটা বলছে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু পছন্দ করি। ও বলছে আই লাভ টু রাইজ ইন সামার মর্ন। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করি। হোয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি। যখন একটা পাখি কি করে গাছে গাছে গান গেয়ে বেড়ায়, ওই সময়টা ওই ভোরবেলায় আমি কিন্তু ঘুম থেকে উঠতে পছন্দ করি। তার মানে বাচ্চা কিন্তু বলেনি যে সে সকালবেলা উঠতে পছন্দ করে না, এই কথা কিন্তু সে বলেনি। এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে সামারি আসে, এটা থেকে থিম আসে, খুব খেয়াল করবা। বলছে সে সকালবেলা উঠতে পছন্দ করে যখন পাখি ডাকে, অর্থাৎ পাখি ডাকা ভোরে সে ঘুম থেকে উঠতে পছন্দ করে। কবিতা কখনো লাইন টু লাইন বোঝা যায় না, কবিতা ভাব বুঝে নিতে হয়। তুমি যদি বলো ম্যাডাম এই লাইনের সাথে এই লাইন বাংলাটা বলেন তো, এভাবে করে বলা যাবে না। কবিতা কবিতার মতো করে লিখেন, আমরা আমাদের মতো করে কবিকে বুঝিয়ে নিব। ক্লিয়ার? জি টিচার। Yes, ma'am. আচ্ছা হ্যাঁ, তাহলে বললো কি সে সকালবেলা উঠতে পছন্দ করে, ভোরবেলা পাখি যখন উঠে তখন তার উঠতে পছন্দ করে সে। The distant huntsman with his horn and the skylark sings with me, oh what sweet company. দূরে যখন শিকারীর বাঁশির আওয়াজ শোনা যায়, যখন স্কাইলার্ক পাখি গান করে, এত ভালো কোম্পানি আর আসলে হয় না। ওই সময়টাকে আমি এনজয় করি, ওই সময়টাকে আমি এনজয় করি। কোন সময়টা? যখন স্কাইলার্ক পাখি ভোরবেলায় গাছ থেকে গাছে গান করে বেড়ায়, ওই সময়টাতে ওই সময়টাকে আমি এনজয় করি। এর চেয়ে ভালো কোম্পানি হয় না, ওই কোম্পানিটাকে আমি এনজয় করি, ওই সময়টাকে আমি এনজয় করি। ক্লিয়ার? তাহলে এখানে সে দুটো জিনিসকে হাইলাইট করেছে। এক হলো পাখির সঙ্গটাকে সে পছন্দ করে, সে টিচারের সঙ্গ পছন্দ করে না, সে নেচারকে পছন্দ করে। সে সকালবেলা ঘুম থেকে উঠবে, তবে স্কুলে যাওয়ার জন্য না। কিসের জন্য বলো তো? পাখির গান শোনার জন্য। পাখির গান শুনবে, পাখির সাথে সে সময় কাটাবে, নেচারের সাথে সে সময় কাটাবে, এটা সে পছন্দ করে। এটা কি একটা বাচ্চার ডিমান্ড, যে ডিমান্ডটা সে প্লেস করেছে, এটা কি ভুল ডিমান্ড? না না, এটা আসলে একটা ন্যাচারাল ডিমান্ড হতে পারে একটা বাচ্চার, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আসলে আমরা বাচ্চাকে এই এনভায়রনমেন্টটা দিতে পারি না, পারি না। হ্যাঁ, but to go to school in a summer morn, oh it drives all joy away. Under a cruel eye out on the little ones spend the day in sighing and dismay. বলো তো এখানে কি বলেছে? এই তোমরা কি বুঝেছো এখানে যে কবিতাটা আমি এখন বললাম, এটা কি বলেছে এখানে, এই অংশটুকুতে কি বলেছে? একটু পড়ে দেখো তো কি বলেছে। সরি। সামার ডেটে যখন স্কুলে যাওয়া হয় তখন তাদের সমস্ত আনন্দগুলোকে যেন দূরে সরিয়ে দেওয়া হয়। আচ্ছা বলে যাও। হ্যাঁ শুনছি আমি। আর যে কথা তর্ক বলবে, শোক। যে বলবা সে একটু নাম রোল নাম্বারটা বলে বলো। কে বলছিলে এখন? উপমা। হ্যাঁ উপমা, হ্যাঁ হ্যাঁ উপমা কি বলছিলে বলো। ম্যাম, বাচ্চারা যখন সামার ডেটে স্কুলে যাওয়া হয় তখন তাদের সমস্ত আনন্দটা যেন দূরে সরিয়ে দেওয়া হয়। তারা তাদের বলো বলো তারা তাদের মানে সামার ডে সকালে আনন্দটা অনুভব করতে পারে না, আনন্দটা অনুভব করতে পারে না। আচ্ছা, তো এটা তোমার কথা। এবার আমার কথা একটু করে বলি। সেটা হলো, আমি যদি ব্যাপারটাকে এভাবে নেই, এখানে আউট অন কথাটা বলেছে। আউট অন, এমনি আউট অনের লিগ্যাল মিনিংটা হচ্ছে জরাজীর্ণ। জরাজীর্ণ লিখে রাখতে পারো, জরাজীর্ণ। তারপর হচ্ছে ডিজমে হচ্ছে আতঙ্ক, এটা ডিজমে শব্দ আছে দেখো, ডিজমে আতঙ্ক। সাইং মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। ম্যাম এটা কি সেকেন্ড ইয়ারে ক্লাস চলতেছে? এই পিউলি তুমি কেন ঢুকছো? ম্যাম পিউলি আর যন্ত্রণা দিও না, আমার 10টা 20 ক্লাস, আমি শেষ করব, ওদের শেষ করে দিচ্ছি, তুমি বের হও। এটা পয়েন্ট ওদেরকে একটু পড়িয়ে নিয়ে একটু বের হয়ে যাও। হ্যাঁ যেটা বলছিলাম, এই দেখো এবার ডিজমে বলেছি আতঙ্ক, সাইং মানে হচ্ছে, সাইং মানে কি বলেছি? দীর্ঘ নিঃশ্বাস। হ্যাঁ দীর্ঘ নিঃশ্বাস ফেলা। তাহলে এই কবিতায় ও বলছে আমার তো ভালো লাগে
সামার, আমার সামার হচ্ছে ওখানে আমাদের যেমন আমরা স্প্রিংটাকে খুব ডিজার্ভ করি না, হুম। বসন্তকালকে, জি ইংল্যান্ডে ইংল্যান্ডে ma'am. সামারটা হচ্ছে ফ্রুটফুল মান্থ ওদের, ওই সিজনটা ওরা খুব ডিজার্ভ করে। কথা কি বুঝছো? ওখানে তখন জি, ফুল teacher। ফোটে, জি ম্যাম। হ্যাঁ ফল ফুল সবকিছুতে প্রকৃতি একদম পরিপূর্ণ থাকে ওদের, তাই সে সামারের কথা বলেছে। ও বলেছে আমি সামারে নেচারকে এনজয় করতে চাই, কিন্তু বাট টু গো টু স্কুল ইন আ সামার মন, কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া, ও নো, ও বলছে না, এটা সকল আনন্দ কেড়ে নেয় আমার, কারণ এই আনন্দটা কেড়ে নেয় আমাকে কিছু রক্ত চক্ষু, ওই যে বললাম জরাজীর্ণ চেহারা, জরাজীর্ণ বলতে জরাজীর্ণ না, রাগান্বিত চেহারার কিছু মানুষের সামনে বসে থাকতে হয়। কে এই চেহারাগুলো কার? টিচারদের। তোমাদের কি মনে হয় টিচাররা আসলে এমন? ও ম্যাম। নেগেটিভ ইমপ্রেশন আমি তো বুঝতে পারি না। তখনকার সময় আসলে টিচার একটু হয়তো রাগী ছিলেন, এখন তো অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, তখনকার প্রেক্ষাপটে লেখা তো সেজন্য। তবে এটাও ঠিক, এখনো পর্যন্ত বাচ্চারা শিক্ষক বলতেই খুব ভয় পায়। শিক্ষক শব্দটা একটা আতঙ্কের ব্যাপার অনেক শিশুর কাছে, স্কুল শিক্ষক এটা একটা ভয়ের ব্যাপার। তো ও বলছে যে আমাকে সামার মনে যখন স্কুলে যেতে হয় আমার সকল আনন্দটাই কেড়ে নেয়, কারণ আমাকে কিছু রক্ত চক্ষুর সামনে বসে থাকতে হয়। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে। লিটল ওয়ান্স কে বলো তো? স্কুল আমি শিশু। ওই ছোট্ট শিশুটা শিশুটা। যে মানে নিজেকে বলছে আমার মতো ছোট্ট বাচ্চাটা, কি আদরের কথাবার্তা, দেখো আমার মতো ছোট বাচ্চাটা বসে থাকতে হয়, কিভাবে বসে থাকি আমি, পুরো দিনটা কাটিয়ে দেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হতাশার মাধ্যমে, আতঙ্কের মাধ্যমে, আতঙ্কিত ভয়ে। সুন্দর না? জি ম্যাম। কি সুইট করে জি সে ম্যাম। বলছে, দেখেছো কেমন করে বলছে আমার মতো, কি মনে হচ্ছে নিষ্পাপ, আসলে সে কিন্তু দুষ্ট আছে, ওকে বের করে দাও সে দুনিয়া উল্টাই ফেলবে, কিন্তু বলার সময় কতটা করুণ করে বলছে আমার মতো একটা মানুষকে একটা দিন পুরো আটকে রাখা হয় এভাবে। আমার মেয়েরা বুঝতে পেরেছে দ্বিতীয় স্টেঞ্জাটা? জি বাবা ম্যাম। আমি এই কবিতাটা পড়াতে আমার মাত্র 15 মিনিট সময় লাগতো যদি সত্যিকার অর্থে আমি স্কিপ করে পড়াতাম, কিন্তু আমি তোমাদেরকে পুরো থিমটা ক্লিয়ার করছি বিদায়, কারণ স্টেঞ্জা অনুসারে এই কবিতাটা পরীক্ষায় আসে, যার কারণে পুরোটা ক্লিয়ার করার জন্য আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি। আমাদের কি দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমি আরেকটা পয়েন্ট পড়াবো, একটা পয়েন্টের পরে আমরা ক্লাস শেষ করবো, কারণ সেকেন্ড ইয়ারে ক্লাস আছে ম্যাডামের। দেন at times I dropping sit, হ্যাঁ শেষ করে দিচ্ছি, and spend many an anxious hour, nor in my book can I take delight মানে আনন্দ, nor sit in learning words, দেখো দেখো through with the dreary shower। এই কবিতাটার আসলে যদি আমি বলি এক কথায় বলতে হবে, সত্যিকার লাইন টু লাইন মিনিং এখানে একটু বলা যাবে না, ড্রিয়ারি কথাটা লিখে রাখতে পারো, বিষণ্ণ, ড্রিয়ারি কথাটার অর্থ হচ্ছে বিষণ্ণ, বিষণ্ণ, ড্রিয়ারি কথাটার অর্থ হচ্ছে বিষণ্ণ, ডিলাইট মানে আনন্দ, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, লিখেছো? জি ম্যাম। হ্যাঁ বোর মানে হচ্ছে অ্যানক্সিয়াস অর্থ কি? anxious উদ্বিগ্ন থাকা, anxious উদ্বিগ্ন থাকা, উদ্বিগ্ন থাকা। বোর মানে হচ্ছে আবাস, বোর মানে হচ্ছে আবাস, আমরা খুব দ্রুত এটা বলে ফেলি। and then at times I dropping seed, আমাকে যখন সেই স্কুলে বসিয়ে আটকে রাখা হয় আমি কি করি? বসে থাকি, আমাকে বসিয়ে রাখা হচ্ছে আমি বসে থাকি। and spend many an anxious hour, আমি ঘন্টার পর ঘন্টা উদ্বিগ্ন ভাবে কাটিয়ে দিই। সে কি আনন্দের সাথে টিচারের কথা আর শুনে বলো? না ম্যাম। তার মন পড়ে আছে কোথায়? আউটসাইড দ্য স্কুল, তাই না? প্রকৃতির দিকে। প্রকৃতির দিকে, আউটসাইড দ্য স্কুল, সে আউটডোরে যেতে চায়। তো তাকে যখন বসিয়ে রাখা হয় সে বলছে আমি বসে থাকি ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিছু উদ্বিগ্ন সময় আমি কাটাই।